সাদ্দাম হোসেন থেকে শুরু করে স্লোবোদান মিলোসেভিচ, জুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজ বা লেটেস্ট এই যে মাদুরো, নিকোলাস মাদুরো, এদের সবার মধ্যে কি কমন ব্যাপারটা হচ্ছে যে এরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়েছিল বিভিন্ন কারণ বলতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক বা অন্যান্য যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষার ব্যাপারে তারা ছিল বাধা। অতএব কখনো মানবতার বিরুদ্ধে অভিযোগ, মানবতার বিরুদ্ধে কাজ, তার জন্য কাউকে বিদেশের যে রাষ্ট্রনায়ক তাদেরকে বিচার করা, যেমন এই সাদ্দাম হোসেন বা স্লোবোদান মিলোসেভিচ, যিনি যুগোস্লাভিয়ার যে গৃহযুদ্ধ, তাতে সুদূর আমেরিকাতে বসে আমেরিকান প্রেসিডেন্ট ঠিক করলেন যে স্লোবোদান মানবতা বিরোধী কাজ করেছেন, অতএব তার বিচার প্রয়োজন। অর্থাৎ কিনা একটা দেশ ঠিক করে দিচ্ছে কে অপরাধী, জাজ, জুরি, অ্যাডভোকেট, সমস্ত কিছু একটা দেশ। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, যে গোটা পৃথিবী এই যে ওয়ার্ল্ডের যে 1 নম্বর পুলিশ বা যে বিবেক রক্ষক, তার আধিপত্য নতমস্তকে মেনে নিচ্ছে, কোথাও বাণিজ্যিক স্বার্থে আর নয়তো কোথাও কূটনৈতিক স্বার্থে। তো একটা দেশ, সেখানে তাদের মানুষ যেভাবেই থাকুক না কেন, যদি মনে হয় যে তারা ভালো নেই, তারা তাদের নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেবে, তারা দেশের মধ্যে বিপ্লব করতে পারে, তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, সরকার পাল্টাতে পারে, নেতা পাল্টাতে পারে। কিন্তু অন্য কোনো দেশের কি সেই অধিকার আছে যে সেই দেশের রাষ্ট্রনায়ককে সে তুলে নিয়ে চলে যাবে এবং যাওয়ার সময়তে একটা কথা বলে যাবে, যেটা এই ভেনেজুয়েলার ক্ষেত্রে ঘটেছে গত 2রা জানুয়ারি বলতে হবে, যে সেখানে ভেনেজুয়েলার যে কারাকাসে প্রেসিডেন্টের বাসভবন থেকে কিছু মার্কিন সেনা এসে শয্যা থেকে তুলে নিয়ে চলে গেল প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে। এই যে ঘটনাটা, এটা গোটা পৃথিবীকে কিন্তু একদম নাড়িয়ে দিয়েছে। কারণ অনেকেই হয়তো সাম্রাজ্যবাদের কথা ইতিহাসের বইতে পড়েছেন বা পলিটিক্যাল সায়েন্সের বইতে পড়েছেন, কিন্তু তারা হয়তো এরকম প্রত্যক্ষভাবে কোনো রাষ্ট্রনায়কের এই যে অপহরণ ব্যাপারটা হয়তো দেখেননি। কারণ ইরাক ইরানের যুদ্ধ চলছিল, বোঝা গেল না কেউ বন্দী হয়েছে। স্লোবোদান মিলোসেভিচ, তা তিনিও যুগোস্লাভিয়ার একটা যুদ্ধে, গৃহযুদ্ধে অফকোর্স তিনি জড়িত ছিলেন, বোঝা গেল। কিন্তু এই ভেনিজুয়েলা দেশটা কি হয়েছিল যে তাদের প্রেসিডেন্টকে অপর দেশ এসে তুলে নিয়ে চলে গেল তাদের সেনাবাহিনী দিয়ে, সোজাসুজি তাদের সেনাবাহিনী দিয়ে। এবং এইটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে আর একটা দেশের ঘটনা কিন্তু প্রায় একই রকমভাবে ঘটেছিল, যেটা ভেনেজুয়েলাতে ঘটেছে 1973 সালে, প্রায় 53 বছর আগে। ল্যাটিন আমেরিকার একটি বিশাল কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ চিলিতে সালভাদর আলেন্দে সরকারকে কিন্তু সেখানকার যে একটা প্লট করা হয়েছিল, যে সেনা অভ্যুত্থান পিনোশের নেতৃত্বে, তো সেখানে কিন্তু মার্কসিস্ট লিডার সালভাদর আলেন্দেকে কিন্তু ওখান থেকে ক্ষমতাচ্যুত করা হয়। এই যে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট, তিনিও কিন্তু স্যাভেজের পরে যিনি ক্ষমতায় এলেন, এই নিকোলাস মাদুরো, তিনিও কিন্তু একজন মার্কসিস্ট লিডার। ভারত যেমন ইংরেজদের দ্বারা শাসিত হতো,
তেমনি ভেনিজুয়েলা শাসিত হতো স্পেনের দ্বারা, যে কারণে ভেনিজুয়েলার যে ভাষা সেটা কিন্তু স্প্যানিশ, এবং ভেনিজুয়েলার সমস্ত কিছুই স্প্যানিশ। কিন্তু স্প্যানিশরা ভেনিজুয়েলা থেকে চলে গিয়েছিল কিন্তু প্রায় 225 বছর আগে, 1811 সালের 5th অফ জুলাই হচ্ছে ভেনিজুয়েলার স্বাধীনতা। এখন স্বাধীনতা উত্তর যে 200 বছরের যে ইতিহাস বা 225 বছরের যে ইতিহাস, সেটা বলতে বসলে এপিসোডটা এমন জায়গাতে চলে যাবে যে সেটা হয়তো কারো ধৈর্য থাকবে না। শুধু এটুকু বলি যে 1950-এর দশক থেকে ভেনেজুয়েলাতে কী কী পরিবর্তন হলো, কারণ সে বছরই প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয় এবং রমুলা গ্যালেগো বলে একজন রাষ্ট্রপতি হিসাবে তিনি নির্বাচিত হন। এবং তখন ভেনেজুয়েলাতে যে ভোটাধিকার, যে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ ছিল না, ছিল কিন্তু মানে এলিটদের ভোটাধিকার, অর্থাৎ কোনো অভিযাত্রায় ভোটাধিকার ছিল। 1998 সালে হুগো স্যাভেজ বলে একজন সমাজবাদী নেতা, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং তিনি সর্বার্থেই যে পুরনো যে বা আগে পূর্ববর্তী যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তাদের থেকে তিনি আলাদা, এবং তার চিন্তাভাবনাগুলো যেহেতু ফিদেল কাস্ট্রোর দ্বারা অনেকটা পরিমাণেই কিন্তু প্রভাবিত হতো, অতএব ফিদেল কাস্ট্রোর মতো তিনিও প্রচুর জনমুখী যে ব্যাপার সেগুলো কিন্তু শুরু করেন। এবং তিনি মনে করেন যে বর্তমান নির্বাচন ব্যবস্থায় দুটো যে পার্টি আছে ভেনেজুয়েলাতে, দুটো তিনটে মেজর পার্টি আছে, তাদের মধ্যে ক্ষমতাটা সীমাবদ্ধ থাকতো। অতএব তিনি মনে করেছিলেন যে এমন একটা সিস্টেম করা দরকার যে সিস্টেমে কিন্তু প্রেসিডেন্টের হাতে অনেক বেশি ক্ষমতা থাকবে, এবং একজন ওয়েল মিনিং ডিক্টেটর এবং হিটলারের মতো ডিক্টেটরের মধ্যে তো পার্থক্য আছে। অনেকেই হয়তো বলেন যে হুগো স্যাভেজ কিন্তু যথেষ্ট পরিমাণে গণতান্ত্রিক ছিলেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বদলে তিনি যে জিনিসটা করেছিলেন সেটাতে কিন্তু ভেনেজুয়েলার মানুষের সমর্থন ছিল অকুণ্ঠ। যেমন তিনি যে 5টা জায়গাতে তিনি যে ওয়েলফেয়ার স্কিমগুলো করেছেন, যেমন ফুড, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, পেনশন, এই সমস্ত যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এতটাই ফ্রি করে দিয়েছিলেন যে ভেনেজুয়েলার মানুষ কিন্তু তাতে খুশি ছিল। কিন্তু কিউবার সঙ্গে ভেনেজুয়েলার একটা জায়গাতে পার্থক্য হয়ে গেছে কি, ভেনেজুয়েলাতে কিন্তু যতই ফ্রি হোক না কেন, ভেনেজুয়েলাতে যেহেতু বিদেশ থেকে তেমনভাবে ফরেন ইনভেস্টমেন্ট আসেনি, তার ফলে ভেনেজুয়েলার যে সবথেকে বড় প্রাকৃতিক সম্পদ যে তেল, সেখানে অনেকেই বিশ্বাস করেন যে 330 বিলিয়ন ব্যারেল কিন্তু ভেনেজুয়েলার মাটির তলাতে কিন্তু রয়েছে তেল, এবং একটু ভারী তেল, তার হয়তো একটু প্রসেসিংয়ের প্রয়োজন, কিন্তু যেহেতু ইনভেস্টমেন্ট সেইভাবে হয় না, তার ফলে কিন্তু ভেনেজুয়েলাতে যে তেল বাবদ ভেনেজুয়েলা আসল পয়সা আরবদের মতো তেলেই, কিন্তু তেল ছাড়া কিন্তু তেল থেকে তাদের যে খুব একটা বেশি অর্থ প্রাপ্তি ঘটতো, ব্যাপারটা মোটেই তা নয়। তার কারণটা হচ্ছে তেল উত্তোলনটা সেইভাবে হতো না। তার ফলে অনেক কিছু স্যাভেজের যে স্কিম ছিল এই ফ্রিতে মানুষকে সমস্ত পরিষেবা দেওয়া, সেটা থাকলেও কিন্তু অ্যাকচুয়াল ডেলিভারিটা কিন্তু এক্সপেকটেশনের তুলনায় ছিল যথেষ্টই কম, এবং এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু বেশ কিছুটা ক্ষোভ বিক্ষোভ ছিল। কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ এমন পর্যায়ে যায়নি যে তাকে মানে মানুষের যে একটা বিরোধী, মানে মানবতা বিরোধী কোনো নেতা হিসেবে কিন্তু তিনি কখনো পরিচিত হননি। 2012 সালে তিনি মারা যান, এবং মারা যাওয়ার আগে তিনি কিন্তু এই নিকোলাস মাদুরোকে তিনি তার উত্তরাধিকারী হিসেবে কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন। যে সময়তে মাদুরো ছিলেন এই হুগো স্যাভেজের সঙ্গে, তখন কিন্তু তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, 6 বছর পররাষ্ট্রমন্ত্রী। 6 বছর পররাষ্ট্রমন্ত্রী থাকার পর যখন মারা গেলেন এই হুগো স্যাভেজ, তখন কিন্তু
উম, আহ, সেখানকার নিয়ম অনুযায়ী তিনি প্রথম অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি অ্যাপয়েন্টেড হন এবং নির্বাচনের মাধ্যমে 2013-তে যে নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি জিতে আসেন। তারপরে 13-র পরে 18, 18-র পরে 24, সব ন্যারো মার্জিনে। কিন্তু তখন তিনি আরেকটি কিন্তু পরিবর্তন করে গিয়েছিলেন যে ভেনিজুয়েলাতে চীনের মতোই প্রেসিডেন্টদের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না। প্রেসিডেন্ট যতদিন খুশি, যত কটা টার্ম চান তত কটা টার্মে তিনি থাকতে পারবেন। তো মোটামুটি এইটা হচ্ছে হিস্ট্রি, কিন্তু এমন কোনো রকম প্রমাণ নেই যে এই মাদুরোর এগেনস্টে সেখানকার মানুষ ক্ষেপে উঠেছিল। এখন পশ্চিমী দুনিয়াগুলো কিন্তু বলে বেড়াচ্ছে যে দেশের মানুষই কিন্তু এই মাদুরোকে গদি ছাড়তে বাধ্য করেছে, আর আমেরিকা শুধু তাদের সাহায্য করেছে। ব্যাপারটা মোটেই তা নয়। ব্যাপারটা যে কোথায় সেটা তো আমরা সবাই জানি, যে তার কারণটা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের যে ব্যাপারটা আছে, সেই প্রাকৃতিক সম্পদটা যদি না দেখি তাহলে শুধু হঠাৎ যদি বলে দিই যে তিনি এই ড্রাগ সংক্রান্ত একটা গ্যাং ওয়ারের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমেরিকাতে গ্যাং পাঠানো, মানে ড্রাগের গ্যাং পাঠানোটাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল, এটা কতটা বিশ্বাসযোগ্য শুধুমাত্র যারা এই অভিযোগগুলো এনেছেন তারা ছাড়া আর কেউ হয়তো ভালো করে বলতেও পারবেন না। একটা গ্রিক কথা আছে যে তাতে বলছে যে বিফোর কিলিং এ ম্যান গিভ হিম এ ব্যাড নেম অ্যান্ড দ্যাট উইল মেক দি অ্যাসোসিয়েশন ভেরি ইজি। অতএব এই যে ড্রাগের গল্প, এটা আমেরিকাই বলেছে, কিন্তু যে গোটা বিশ্বে এর বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে এই অভিযোগের সারবত্তায় আমেরিকা কীভাবে কী প্রমাণ করবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আমেরিকান কোর্ট যেটা ঠিক করেছে সেই অনুযায়ী গোটা পৃথিবী যদি চলতে থাকে তাহলে তো দেখা যাবে যে যে কোনো দেশেই কোনো একজনকে যদি তারা অভিযুক্ত করে এবং দেখা যাবে যে সে পৃথিবীতে তার মতো অপরাধী আর হয় না। এই জিনিসটা কতটা গ্রহণযোগ্য। যাই হোক, আগে দেখে নেওয়া যাক যে চিলি এবং ভেনিজুয়েলার মধ্যে কী ধরনের যে সাদৃশ্য রয়েছে, যার ফলে দু জায়গাতেই যে ওভারথ্রো অব দ্য গভর্নমেন্ট প্রায় একই প্যাটার্নে হয়েছে। আসুন দেখে নেওয়া যাক। কথায় বলে শকুনের নজর সবসময় ভাগাড়ের দিকে। অতএব পশ্চিমী দুনিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশে শান্তি স্থাপনের জন্য হঠাৎ নিজের গাঁটের করি খরচা করে নিজেদের লোকজনকে নিয়ে এসে অন্য দেশে হাজির হবে কেন, যদি না সেখানে তাদের বাণিজ্যিক কোনো ইন্টারেস্ট বা স্বার্থ থাকে। জব চানক ভারতে এসেছিলেন তো ভারতবাসীকে উন্নত করার জন্য নয়, এসেছিলেন আবিষ্কারক থেকে শুরু করে পরবর্তীকালে বিজনেস, এবং সেই বিজনেসটা এমন হলো যে গোটা ভারত ব্রিটেনের পরাধীন হলো। তাই আমেরিকারও তো সেই একই ব্যাপার, যে ল্যাটিন আমেরিকা, গোটা আমেরিকার চারপাশে যে একটা যাকে বলে পিঙ্ক যে একটা সার্কেল করেছিল, অর্থাৎ কিনা আমেরিকার চারপাশে সবকটা দেশই কিন্তু ছিল বামপন্থীদের দ্বারা পরিচালিত। এবং শুধু বামপন্থী বলে নয়, এই দেশগুলোতে ল্যাটিন আমেরিকার দেশগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর, এবং যাদের মধ্যে সর্বাগ্রে যারা সব থেকে আগে যারা রয়েছে তারা হচ্ছে ভেনিজুয়েলা এবং চিলি। দেখে নিন যে কী পার্থক্য বা কোথায় সিমিলারিটি। ক্রুড অয়েল বলে যে ভেনিজুয়েলার ভূপৃষ্ঠের তলায় বা সমুদ্রের তলাতে কিন্তু 300 বিলিয়ন ব্যারেলের বেশি তেল কিন্তু গচ্ছিত আছে। ব্যারেল মানে হচ্ছে, এক ব্যারেল মানে হচ্ছে 160 লিটার মোটামুটি ধরে রাখুন, বা 42.9 গ্যালন। তাহলে চিন্তা করে দেখুন যে কী পরিমাণ তেল। এবং এই তেল যেহেতু ভেনিজুয়েলা তার নিজের সায়েন্স টেকনোলজি বা ইনভেস্টমেন্টের কারণে তুলতে পারেনি, এবং ওটার দিকে তো নজর তো রয়েছে আমেরিকার। এবং এই জায়গাতে কিন্তু বলতে হবে যে চিলিরও প্রায় একই রকম অয়েল ফুয়েল এর সমস্ত কিছুই কিন্তু চিলিরও রয়েছে। গ্যাস রিজার্ভ,
দু জায়গাতেই কিন্তু দু প্রথম কথা হচ্ছে যে আমেরিকার যে আধিপত্যবাদ বা বিস্তার এবং তার যে দাদাগিরি, এই দাদাগিরিটাকে যারা চ্যালেঞ্জ করবে তারাই গেছে। যেমন 1970 থেকে 73 এই 3 বছর ক্ষমতায় ছিলেন সালভাদর আলেন্ডে চিলিতে। সেখানে কোনো রকম জনবিক্ষোভ কিছু ছিল না, কিন্তু একটা মার্কসিস্ট লিডার যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসেন, তাহলে বোঝা যাবে যে তিনি বহুদিনের জন্যই এসেছেন। তাহলে সেটা কি আমেরিকার নাকের ডগাতে বসে এরকম একটা মার্কসিস্ট রেজিমকে কি অ্যাকসেপ্ট করা সম্ভব? এবং তারপর যদি সে দেশটা, চিলির মতো দেশ, যদি প্রাকৃতিক সম্পদে যদি ভরপুর হয়। এবং আলেনদে কি করেছিলেন, কপার থেকে শুরু করে সমস্ত কিছু তিনি রাষ্ট্রায়ত্ত করেছিলেন। আমাদের দেশেও যেমন কয়লা খনি রাষ্ট্রায়ত্ত হয়েছিল, ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত হয়েছিল, তেমনি এই কপার এবং ব্যাংক কিন্তু এই আলেনদের সরকার রাষ্ট্রায়ত্ত করেছিল। এবং তার ফলে হচ্ছে যে প্রাইভেট সেক্টর দেখলো যে তাদের জন্য দেশে তেমন কিছু পড়ে থাকছে না, এবং তখন তারা কিন্তু বিদেশিদের হাতে, মানে বিদেশিদের কাছ থেকে কিন্তু তারা, নিকোলাস মাদুরো কিন্তু জেনে হোক বা না জেনেই হোক প্রায় একই রকমভাবে এই আলেনদের মতো তিনিও সেই একই পদ্ধতিতে যান এবং অনেক কিছুই কিন্তু স্টেট কন্ট্রোলে নিয়ে আসেন। যেমন স্যাভেজ যেটা করেছিলেন, যে বলিভারিয়ান সোশ্যালিস্ট প্রজেক্ট, তিনিও সেটাই করলেন, স্টেট কন্ট্রোল ওভার ওয়েলফেয়ার লেড রিডিস্ট্রিবিউশন। এবং সবথেকে বড় কথা হচ্ছে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যে আমার দেশে কি হবে বা না হবে সেটা অন্য দেশ কেন ঠিক করে দেবে। এবং এটা তো আমেরিকার পক্ষে মেনে নেওয়া তো খুবই মুশকিল। এবং দেখা যাচ্ছে যে এই দুই সরকারই কিন্তু একটা ইলেকটোরাল সভারেন অল্টারনেটিভ টু নিও লিবারাল ক্যাপিটালিজম বা ইউএসের যে ব্যাকইয়ার্ডে যে এই ধরনের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে চালায়, কি করে একটা গণতান্ত্রিক যে দেশটা নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে, পৃথিবীর মধ্যে সভ্য গণতন্ত্র হিসেবে যে দেশটা নিজেদেরকে দাবি করে, তারাই কিন্তু অন্য দেশের গণতন্ত্রে কিন্তু এতটা ভয় পায়। এবং যার ফলে যে দেশে স্বেচ্ছাচারিতা চলে, যে দেশে একদম মানে যাকে বলে একক একনায়কত্ব চলে, ডিক্টেটরশিপ চলে, এই গণতন্ত্র প্রিয় দেশগুলো কিন্তু তাদেরকে বেশি আপন করে ভাবতে পারে। যার ফলে আজকে পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশে কিন্তু আমেরিকার যে অ্যাকসেপ্টেবিলিটি কেন বাড়ছে বা আগে থেকেই কেন বেশি ছিল সেটা বোঝা যায়। এবারে 2 নম্বর হচ্ছে ইকোনমিক, যে এই যে আমেরিকার মতো যে দেশগুলো বা পশ্চিমী দেশগুলো, এরা প্রথমে কিন্তু সামরিক যুদ্ধে নামে না, তার আগে তারা অর্থনৈতিক যুদ্ধে নামে। যেমন সিআইএ যেটা করেছিল, মেক দি ইকোনমি স্ক্রিম, অর্থাৎ কিনা চিলির ক্ষেত্রে তারা বলেছিল যে সমস্ত কিছুকে এমন শ্বাসরোধ করো যেন জনগণ ক্ষেপে ওঠে, চারদিক দিয়ে অবরোধ করে দাও। ধরুন আপনার বাড়ির সামনে যদি কেউ প্রাচীর তুলে দেয়, তাহলে আপনার পক্ষে বেঁচে থাকা সম্ভব? সেই প্রাচীরটা ধরুন যে ইকোনমিক ব্লকেটটা হচ্ছে সেই ধরনের একটা প্রাচীর। যেমন ক্রেডিট ব্লকেড, অর্থাৎ কিনা যে বিশ্বের যে বিভিন্ন যে আর্থিক সংস্থাগুলো আছে তারা ঠিক করেছে যে সাম্যবাদী যে চিলি, তাকে কোনো রকম ধার অর্থ লগ্নি সেখানে করবে না, সেখান থেকে যাতে সবাই চলে আসে তার জন্য কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। তারপরে দেখা যাবে যে পরিবহনের ধর্মঘট, এবং এর ফলে হচ্ছে কি যে ইনফ্লেশন থেকে শুরু করে সমস্ত রকমের যে অভাব, যে ব্যাপারটা শুরু হয়ে যায়, এবং তার ফলে মিডল ক্লাস পেপে যায়। এইভাবে মানে মানে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু চিলিকে বধ করা হতো অর্থনৈতিকভাবে প্রথমে। একই রকমভাবে ভেনিজুয়েলা তো মাদুরোর সময় তো সেই একই রকমভাবে করা হয়েছে। সিভিয়ার ইউএস স্যাংশন, অর্থাৎ কিনা আমেরিকার যে নিষেধাজ্ঞা, সেটা মানে ভৃত্যের মতো ইউরোপিয়ান ইউনিয়নও সেই একই রকমভাবে মানে কি বলে ফলো করে গেছে। এবং তার ফলে ভেনিজুয়েলাকেও কিন্তু গোটা পৃথিবীর প্রায় স্যাংশনে, যেহেতু ভেনিজুয়েলা এক কোণে পড়ে রয়েছে পশ্চিমার্ধে, এবং যে এশিয়া বা ইউরোপের সঙ্গে তার সরাসরি সেভাবে কোনো যোগাযোগ নেই,
তার ফলে আমেরিকান যে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা সেটা কিন্তু সাংঘাতিকভাবে মানে এফেক্টিভ হয়েছিল। তার সঙ্গে হচ্ছে বিদেশে যে ভেনিজুয়েলার যে বিভিন্ন যে সম্পদ গচ্ছিত আছে সেই সম্পদগুলোকে কিন্তু অধিগ্রহণ করে নিল, যেটা এখন রাশিয়ার ক্ষেত্রে আমেরিকা করেছে এই ইউক্রেন যুদ্ধের সময়তে। তারপরে জবরদস্তিভাবে কিন্তু এই বিভিন্ন ধরনের যে মানে কি বলবো যে অর্থ মানে মন্দা থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে একটা অভাব সেটা সৃষ্টি করা হচ্ছে, এবং প্রাইভেট সেক্টর এবং ইম্পোর্টারদের কাজগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট হয়েছে। ফলে সব দিক থেকে কিন্তু এক ধরনের একটা অভাব শুরু হয়ে যায় দুই দেশেই। যদিও 50 বছরের এদিক ওদিক, কিন্তু প্ল্যানটা কিন্তু একই। চিলির ক্ষেত্রে অর্থনৈতিক সংকট শুধু স্বাভাবিক ব্যর্থতা ছিল না, এটা পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্র এবং সিআইএর ভূমিকা ছিল প্রত্যক্ষ। ভেনিজুয়েলাতেও কিন্তু অর্থনৈতিক সংকট আংশিকভাবে আভ্যন্তরীণ নীতিগত দুর্বলতা ছিল, কিন্তু সেটাকে পরিকল্পিতভাবে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের মার্কিন অবরোধ করে, যেটাকে বলা হয় অর্থনৈতিক যুদ্ধ বা ইকোনমিক ওয়ারফেয়ার। এরপরে দেখুন যে ডোমেস্টিক অপোজিশন আজকে ধরুন আজকে বামপন্থী সরকার যেহেতু আছে, তো অতএব তার যে একটা যে অপোজিশন থাকবে, সেই অপোজিশন দেখছে যে যেহেতু জনসমর্থন বামপন্থীদের দিকে রয়েছে, অতএব তাকে মানে শক্তির জন্য কিন্তু বিদেশের দিকে তাকাতে হবে। যেমন চিলিতে এই যে বুর্জোয়া মিডিয়া, তারা কিন্তু বিদেশের মানে বিশেষত আমেরিকার দ্বারা প্রভাবিত হয়ে এবং তাদের অর্থে বা তাদের সম্পদে পুষ্ট হয়ে কিন্তু এই আলেন্দের সরকারের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল। এবং জুডিশিয়ারি এবং ব্যুরোক্রেসি, এরাও হচ্ছে এলিট ক্লাস, এরা দেখলো যে সাম্যবাদী হয়ে কোনো লাভ নেই, তাতে তাদের জীবনে কোনো উন্নতি হবে না, অতএব তারাও মাঠে নেমে পড়লো আলেন্দের সরকারের বিরুদ্ধে। এবং আর্ম ফোর্স, এইখানেই হচ্ছে একটা বিশাল পার্থক্য, যে আর্ম ফোর্স কিন্তু শেষ পর্যন্ত আলেন্দের সরকারের বিরুদ্ধে চলে গেল, যে আর্ম ফোর্স কিন্তু ভেনিজুয়েলার ক্ষেত্রে মাদুরোর বিরুদ্ধে যায়নি, এবং অনেকেই হয়তো সেখানে মারা গেছেন, যেটা আমেরিকা মোটেই সেই কথাটা স্বীকার করছে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ভেনিজুয়েলাতে কিন্তু মানুষ কোনো গণবিদ্রোহ করেনি, এমনকি সেনাবাহিনী পর্যন্ত মাদুরোর নেতৃত্ব মেনে নিয়েছিল। তার ফলে এখন একটা জায়গাতে ধোঁয়াশা থেকে গেছে যে যতই ট্রাম্প বলুন যে আমরাই ভেনিজুয়েলা চালাচ্ছি, কিন্তু মার্কো রুবিও কিন্তু বলছেন যে তারা অর্থনৈতিকভাবে গলা টিপে ধরবেন ভেনিজুয়েলাকে। অর্থাৎ কিনা ভেনিজুয়েলার যে প্রশাসন, সেই প্রশাসনটা কিন্তু এখনও ভেনিজুয়েলানদের হাতেই রয়েছে, এবং যার ফলে ট্রাম্পকে বলতে হচ্ছে যে নতুনভাবে যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন যে ডেলসি রড্রিগেজ, যিনি এখন আপাতত ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আপাতত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, তিনি যদি আমেরিকার সঙ্গে সহযোগিতা না করেন তাহলে কিন্তু এই মাদুরোর থেকেও বড় শাস্তি কিন্তু তার জন্য ওয়েট করছে। এরপরে ডোমেস্টিক যে মানে অপোজিশনের যে ব্যাপারটা, তো এইভাবে ব্যাখ্যা করলেন যে দু দেশেই কিন্তু এখানেও 2015 সাল নাগাদ কিন্তু এই বরাক ওবামার পিরিয়ডটা শেষ হওয়ার পরে কিন্তু সেখানে চেষ্টা হয়েছিল, রিপাবলিকানরা যখনই ক্ষমতায় এসেছে তখনই কিন্তু তারা অন্য দেশে চর পাঠিয়ে বা তাদের লোকজনকে দিয়ে সেই মানে তাদের সঙ্গে যারা তাল মিলে চলছে না সেই সব দেশে কিন্তু তারা চেষ্টা করে যে কতটা পরিমাণে ডিস্টেবিলাইজেশন ঘটানো যায়। এবং এর ফলে দেখা যাচ্ছে যে অপোজিশনটা কিন্তু শুধুমাত্র একটা দলের অপোজিশন হয়নি, একটা রাষ্ট্রবিরোধী অপোজিশনই হয়েছে, এবং যেটাকে আমেরিকা বলে যে সেটা নাকি গণতন্ত্র প্রেম। তারপরে এই যে মিডিয়া, এই যে এই যে এই প্রচার যন্ত্র বা এই যে টিভি নিউজ মিডিয়া, এরা কি করেছে? চিলিয়ান মিডিয়া তো যাকে বলে আমেরিকানদের পয়সাতেই তারা পুষ্ট হতো, যে কনজারভেটিভ যারা তাদের ওনার, তাদের সমস্ত স্বার্থ কিন্তু আমেরিকাতেই মানে গচ্ছিত ছিল। ফলে সেখানকার মিডিয়া যে সমস্ত রকমের মিথ্যা খবর দিয়ে মানুষকে প্ররোচিত করবে সরকারের বিরুদ্ধে, এতে তো কোনো রকম সন্দেহের কোনো কারণ নেই। ইন্টারন্যাশনাল প্রেস কিন্তু চিলিকে বলেছে যে একটা ক্যাওস আন্ডার সোশ্যালিজম, অর্থাৎ কিনা সমাজতন্ত্রের আড়ালে একটা অরাজকতা। এবং ইন্টারন্যাশনাল যে
মিডিয়া, সেটা কি আর তো বলে দেওয়া তো অর্থ হয় না। আর যে গ্লোবাল মিডিয়া যে ইয়ের ক্ষেত্রে ভেনিজুয়েলার ক্ষেত্রে যে মানে তাকে একটা দানব হিসেবে দেখানো হয়েছে, মাদুরো হচ্ছে একটা দানব। হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস অর্থাৎ কিনা যে অভাব যেটা সৃষ্টি হচ্ছে সেই অভাবটার জন্য যেন মাদুরো দায়ী। আচ্ছা, তুমি যদি তোমার যে বিধিনিষেধ বা অর্থনৈতিক অবরোধ তুলে নিলে মাদুরোকে কি দেখতে এরকম লাগতো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি প্রবলেম ক্রিয়েট করে তারপর বলছি যে হ্যাঁ তুমি এই প্রবলেমের সসটা, যে সেই একই কথা বারবার বলতে হয়, বিফোর কিলিং এ পার্সন গিভ হিম এ ব্যাড নেম, দি অ্যাসাসিনেশন বিকামস ইজিয়ার। তারপরে ব্যাপারটা হচ্ছে 1973 সালে যে ঘটনাটা ঘটেছিল চিলিতে, আর্ম ফোর্স শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকার ফাঁদে পা দিল এবং পিনোচেট কিন্তু সেই আহ, যে সেনা বিদ্রোহের তিনি নেতৃত্ব দিলেন এবং আলেন্দেকে তার রাজপ্রাসাদেই কিন্তু মরতে হলো। কিন্তু ভেনিজুয়েলাতে যদিও মিলিটারিরা পুরোপুরিভাবে এখনও পর্যন্ত সংঘবদ্ধভাবে মাদুরোকে সমর্থন জানিয়ে যাচ্ছেন, তার ফলে মাদুরোকে হয়তো আমেরিকা তুলে নিয়ে চলে গেছে, কিন্তু মাদুরো না থাকলেও যারা রয়েছেন তারা কিন্তু অ্যান্টি আমেরিকান। ডিফারেন্স কি? আলেন্দে লস্ট মিলিটারি, মাদুরো ডিড নট। চিলিতে অর্থনৈতিক সংকট পরিকল্পিতভাবে সৃষ্টি হয়েছিল আলেন্দে সরকারকে ভেঙে দেওয়ার জন্য। এতে মার্কিন প্রশাসন তো পুরোপুরি ভয় দেয়, কিন্তু ভেনেজুয়েলার আর্থিক যে সংকট আংশিকভাবে সেটা নীতিগত দুর্বলতা ছিল, কারণ সেখানে আহ, কোনো রকম যে ইনভেস্টমেন্ট সেখানে অ্যালাউ করা হয়নি এবং সেখানকার টেকনোলজি এতটা উন্নত নয় যাতে তেল উৎপাদন করে তার মাধ্যমে দেশের ইকোনমিকে তারা পুষ্ট করবে। এই আভ্যন্তরীণ সমস্যাগুলো বলতে গেলে কি, তেলের ওপর অতিরিক্ত নির্ভরতা ছিল, প্রাইস কন্ট্রোল এবং কারেন্সি কন্ট্রোলের একটা ভুল প্রয়োগ ছিল, আমদানি নির্ভরতা এবং উৎপাদন ঘাটতি, এইগুলো ছিল, রাষ্ট্রীয় কোম্পানিতে দুর্নীতি এবং অদক্ষতা। এই সমস্ত ব্যাপার কিন্তু ভেনেজুয়েলাকে ভেতর থেকেও দুর্বল করেছে এবং তার সঙ্গে রয়েছে আমেরিকান প্ররোচনা। এবারে দেখুন যে শেষ পর্যন্ত ঘটনাটা কি হলো, যে চিলিতে যেমন ঋণ বন্ধ করে দেওয়া হলো, বাজারে একটা নাশকতা নিয়ে আসা হলো, পণ্য গুদামজাত এবং মানে কৃত্রিম ঘাটতির সৃষ্টি হলো, ট্রাক ধর্মঘট করে মানে গোটা দেশকে একদম অচল করে দেওয়া হলো, মিডিয়া অপপ্রচার করতে থাকলো, রাষ্ট্রকে অচল করে দেওয়া হলো, অভ্যুত্থান যেটা হলো সেটাকে বলা হচ্ছে গণ অভ্যুত্থান, যেটা হলো সেনা অভ্যুত্থান সেটাকে বলা হলো কিনা গণ অভ্যুত্থান। এটা হচ্ছে চিলির হিস্ট্রি। আর আমেরিকা মানে ভেনেজুয়েলাতে কী করলো, 2015 সালে ওবামা প্রশাসন ভেনেজুয়েলাকে এক আনইউজুয়াল এক্সট্রা অর্ডিনারি থ্রেট হিসেবে ঘোষণা করলো। 2017 থেকে 2020 সাল পর্যন্ত তেল রপ্তানিতে কার্যত অবরোধ সৃষ্টি করলো। পিডিভিএসএকে আন্তর্জাতিক ব্যাংকিং থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। আমেরিকা ভেনেজুয়েলার যে সম্পদ বিভিন্ন দেশে রয়েছে সেগুলোকে আটকে দেওয়া হলো। আজকে যে ওবামা সম্পর্কে সবার যে একটা মানে দারুণ সুন্দর একটা মনোভাব রয়েছে, সেটা কিন্তু এই ভেনেজুয়েলার প্রতি তার যে আচরণ থেকে কিন্তু বোঝা যায় যে তিনি কতটা গণতন্ত্র প্রেমী। এবং এই সংকটকে কী করে মানে রাজনৈতিক অস্ত্র বাড়ানো হলো, অর্থনীতিকে যে চিলিতে যেটা করা হয়েছে, অর্থনীতিকে ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ করা হয়েছে, ডেলিভারেড ইকোনমিক স্ট্র্যাঙ্গুলেশন। মার্কিন প্রশাসনের নির্দেশ, মেক দি ইকোনমি স্ক্রিম, হাঁসফাঁস করতে দাও সে দেশের অর্থনীতিকে, তাহলেই সে দেশের শাসককে সরানোর সুবিধা হবে। আন্তর্জাতিক ব্যাংক এবং ঋণ সংস্থাগুলোকে চিলির বিরুদ্ধে ব্যবহার করো। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ইউএস এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থেকে সমস্ত রকম ঋণ বন্ধ করে দেওয়া হলো। খাদ্য ও ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দেওয়া হলো। উদ্দেশ্য, সরকারকে অক্ষম দেখানো। ট্রাক মালিকদের ধর্মঘট হলো, অর্থনীতির মেরুদণ্ড ভাঙা হলো। তেমনি একই রকমভাবে মাদুরো সরকারকে অবৈধ প্রমাণ করার জন্য সেখানে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করা শুরু হলো এবং তারপরে এমন ভাব করা হলো যেন গণ অভ্যুত্থানের জন্যই মাদুরোকে বাঁচানোর জন্য তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে যে এই যে বলেছিলাম যে শুরুতেই যে যে পরিমাণ যে ন্যাচারাল রিসোর্স, তেল, গ্যাস এবং অন্যান্য খনিজ পদার্থ, তার দখল নেওয়াটাই কিন্তু আসল ব্যাপার। কখনোই এটা বিশ্বাস করা যায় না যে একটা প্রেসিডেন্টকে এইভাবে আরেকটা দেশ তুলে নিয়ে চলে যাবে এবং ড্রাগের মতো একটা অভিযোগে তুলে নিয়ে যাওয়া হবে।
এখন এই অভিযোগ তো যে কেউ যার তার বিরুদ্ধে তো তুলতেই পারে। তো এটা নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। আজকে গোটা পৃথিবীর বিবেক কী বলছে সেটাই এখন দেখা দরকার। এবার আসুন যে পৃথিবীর বিভিন্ন দেশ এই ঘটনাটাকে কী করে সবথেকে বেশি খোলাখুলিভাবে কিন্তু সমালোচনা করেছে ফ্রান্স। ফ্রান্স জিনিসটাকে একদম রীতিমতোভাবে বলেছে যে এটা অন্যায্য, অবৈধ এবং নিন্দা করেছে। রাশিয়া বলেছে মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মাদুরো সরকারকে কূটনৈতিক এবং সামরিকভাবে তারা সমর্থন করবে। চীন কি বলেছে? চীন বলেছে যে ইন্টারনাল অ্যাফেয়ার্সে কেন হস্তক্ষেপ করেছে আমেরিকা। কিন্তু খুব যে তারা আগ্রাসীভাবে আমেরিকার বিরোধিতা করছে ব্যাপারটা তা না, নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। নিষেধাজ্ঞার বিরোধিতা করে কতটা যাবে, চীন যেমন শুধু নিজের স্বার্থ ছাড়া আর কারো কিছু বোঝে না। এখানে আমেরিকার সঙ্গে তারা কখনোই সেই ধরনের খারাপ রিলেশনে যাবে না ভেনেজুয়েলার জন্য, যতই তারা বামপন্থী হোক। একটা বামপন্থী কিন্তু আরেকটা বামপন্থী রাষ্ট্রের এইভাবে শত্রুতা হয়। এবং বলছে যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে চীন কিন্তু ভেনেজুয়েলার পক্ষে। জানি না ভেতরে ভেতরে কী করছে আন্ডার দি কভার। ইরান নিজের অভিজ্ঞতার কারণে ইরান তো আমেরিকাকে নিন্দা করেছে। কিউবা কিন্তু জানে যে কিউবা এতদিন ধরে আমেরিকার যে বিভিন্ন ধরনের যে অন্তর্ঘাতমূলক কাজকে তারা মানে আটকে এসেছে। তারা বলেছে সবচেয়ে ধারাবাহিকভাবে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটাকে বলেছে ইম্পিরিয়ালিস্ট অ্যাগ্রেশন। নিকারাগুয়া মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। বলিভিয়া তারাও কিন্তু খুব স্পষ্টভাবে বিরোধিতা করেছে। তুরস্ক বলেছে বাণিজ্য চলবে এবং আমেরিকার যে বাধা নিষেধ সেটাকে মানা হবে না। মেক্সিকো বলছে যে নন ইন্টারভেনশন ডক্ট্রিন, অর্থাৎ কিনা পরদেশে যে কোনো রকম মানে হস্তক্ষেপ নয়, এই নীতিতে তারা বিশ্বাস করে। তারা তারা এটুকু জানে যে অতিরিক্ত বিরোধিতা কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্টের জন্য খুব একটা ভালো খবর নিয়ে আসবে না। আর্জেন্টিনা মোটামুটিভাবে একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। উরুগুয়ে বলছে যে ডায়ালগ চাই। আরে ডায়ালগ দিয়ে কী হবে? এই ক্ষেত্রে ডায়ালগ নয়, শক্তিটাই হচ্ছে প্রয়োজন, কিন্তু ডায়ালগ দিয়ে কিছু হয়? এইবারে দেখুন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা কি বলছে। ফ্রান্স বলেছে ভেনেজুয়েলার প্রশ্নে যুক্তরাষ্ট্র একাচরণে কিন্তু গোটা বিশ্ব কিন্তু তার পিছনে দাঁড়ায়নি। তো এখন ব্যাপারটা হচ্ছে ফ্রান্স স্ট্রংলি কন্ডেমড ইউএস মিলিটারি অপারেশন, সেইং ইট আন্ডারমাইন্স ইন্টারন্যাশনাল ল অ্যান্ড প্রিন্সিপলস অফ নট ইউজিং ফোর্স। French leaders have said any Venezuelan future must be decided by Venezuelans themselves, not imposed externally. অর্থাৎ কিনা ভেনিজুয়েলার যে ভবিষ্যৎ সেটা ভেনিজুয়েলার মানুষে ঠিক করবে, অন্য কারো সে ধরনের কোনো অধিকার নেই। জার্মানরা বলছে যে এর একটা রাজনৈতিক একটা সমাধান প্রয়োজন। অর্থাৎ কিনা মানে ফ্রান্স ছাড়া এখনো পর্যন্ত এমন কোনো দেশ সাহস করে আমেরিকার বিরুদ্ধে কোনো স্পষ্টভাবে সাহসী কথা বলতে পারল না। মোটামুটি এই হচ্ছে চিলির সঙ্গে এই ভেনিজুয়েলার যে ঘটনাটা ঘটল তার সাদৃশ্য এবং কিছু কিছু বৈসাদৃশ্য, এবং ওয়ার্ল্ডের যে বিভিন্ন যে তথাকথিত শান্তিকামী দেশ তাদের কী ধরনের রিয়াকশন। ফলে আজকে যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড হতে যাচ্ছিল, কিন্তু এই ঘটনাটা দেখিয়ে দিল যে মাল্টিপোলার নয়, ইউনিপোলারের দিকেই পৃথিবী হয়তো আবার এগোচ্ছে। যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে তো এইভাবে তুলে নেওয়া যায়, এবং তার ফলে যেটা দেখা যাবে যে একটা দেশ কিভাবে চলছে সে দেশের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা বোধহয় হারিয়ে ফেলছে। এপিসোডটা যতটা সম্ভব ইনফরমেশন রিচ করার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগলো জানতে পারলে খুশি হব। নমস্কার।